হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে, তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার, আমি রাজাকার, তুমি রাজাকার, তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, যিনি বিজ্ঞান লেখক এবং সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান। তিনি কি বললেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না। কেন যাবেন না? কারণ ওখানে ছেলেরা রাজাকার। অর্থাৎ উনি ব্যঙ্গটাও বুঝতে পারছেন না। কোন একটা রেজিম যে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট নয়, তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যঙ্গকে কিভাবে নেয়, স্যাটায়ারকে কিভাবে নেয়। জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই। যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে। শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। একদম বলতো না আওয়ামী লীগের ন্যারেটিভটা কি ছিল আপনি জানেন? বললো কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার, সেই জন্য শেখ হাসিনা সরকারকে বারবার দরকার, উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার। এই যে আদর্শ, এটা তো ভুল আদর্শ। এইটা উন্নয়নের নামে, ধারাবাহিকতার নামে তারা করলো কি, তারা 2040 সন 41 পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপাতকারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন? এটার জন্য তাদের বিচার হওয়া দরকার। মানে কি? একটা বিচার হচ্ছে নৈতিক বিচার। আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে। আমি যে তাদেরকে জনগণের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, এটা হচ্ছে বিচার। অথবা জনগণ তাদের উপরে ঘৃণা বর্ষণ করবে। আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে? পাথর ছুঁড়ে মারে, প্রত্যেকে কতগুলি ঢিল নিক্ষেপ করে না? আমরা বলছি এডওয়ার্ড সাইদ লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা ঢিল ছুড়ে মেরেছিলেন। তখন কি হয়েছিল? আমেরিকান পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল কি, এডওয়ার্ড সাইদ প্রফেসর অফ ভায়োলেন্স। অর্থাৎ এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ দিয়েছি, এটা তো দেওয়ানি অপরাধ না, এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ। তারা যেটা করেছেন, ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই, তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা নির্যাতিত ছাত্রদের উপর মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন। আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার। এটা জুলাই আগস্টে শুধু না, গত 5 বছর 10 বছর 15 বছর যে সময়ে ছিল স্যার, আপনি বহুবার এটা বলেছেন, বক্তৃতায় বলেছেন, টকশোতে বলেছেন, আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি। তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে, আপনি যাদের কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা, মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন, বুদ্ধিজীবী বারবার করেছেন। কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক, সাহিত্যিক, ক্রিকেটার, শিক্ষক, সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি আওয়ামী লীগের সাথে জড়িত এমন কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে এই একই রকম মামলায়। এইটা কি স্যার ঠিকই আছে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরে? না, এটা ঠিক নাই। আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয়। পৃথিবীর ইতিহাসে যেরকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয়, যে লোক মারা যায়। আচ্ছা 1971 এর পরে ধরেন, আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন বায়োনেট দিয়ে মারে নাই? তার কি বিচার হয়েছে? এটা তো মার্ডার। মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না, তিনি তো কাউকে না। অর্থাৎ মার্ডার আর এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে, আপনি জানেন, আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন। আমি জুরিস্ট দাবি করি না, আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র। তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে, সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয়। আমার বক্তব্য খুব পরিষ্কার। শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এটা করতো তাতে হতো না। তারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়কে পর্যায়ক্রমে নষ্ট করেছে। কিভাবে নষ্ট করেছে? তারা অযোগ্য লোকদের এটাকে বলা হয়তো স্যার, মাঝখানে একটু বলে, এটাকে বলা হয়তো উপাচার্য লীগ একটা প্রতিষ্ঠিত হয়েছিল স্যার, শিক্ষক। এমনকি আমি পরে শুনতে টোকাই লীগও তারা তৈরি করেছে। না, আমার কথা এইটা হচ্ছে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে, এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম। মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয়, তার এফিসিয়েন্সিও কম হয়। বুঝতে পারছেন না? এটা বলার দরকার নেই। আমরা এটা তখন অনেক সময় বলতে, ফ্যাসিজম শব্দটা বলতে আমরা ভয় পেয়েছি। আমরা কিন্তু ধোয়া তুলসী নই কেউ। বুঝতে পারছেন না? আপনি যার অধীনে চাকরি করতেন, নাইমুল ইসলাম খান সাহেব, তো কই তাকে তো গ্রেপ্তার করেনি? তিনি তো জমি বেচা বিক্রি করতেছেন এর মধ্যে। এটা কি করে সম্ভব? আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল, সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে, এগুলি তো মস্করা। মানে যাদের জেলে যাওয়া উচিত, যেমন সোহরাব হাসান প্রথম আলোতে কাজ করেন, তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন, কথাবার্তা তো একজন অমৃত সেবী, মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয়, এত বিনয়ী। তো সেই বিনয়ী তো জামাত নেতাদের সাথে বসে খাওয়া দাওয়া করছে। মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয়, তবু বলছি আবুল কালাম আজাদ, এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে। অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন ইকবাল সোবহান চৌধুরী, তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই। তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে, এগুলো তো কোনো মামলা টিকবে না, আইনের দৃষ্টিতে টিকবে না। এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে, ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে,
যা আমরা একটা স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি, সেটার বিরুদ্ধে ষড়যন্ত্রটা এটা, এই পর্যন্ত মিথ্যা মামলা দেওয়া। আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি, যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এইরকম একটি বিচার হওয়া উচিত, সেটি আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না। আমরা মনে হয় যেটি আসলে অনেকে মনে রাখবে না। মডেলটা বলি, খালেদ আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রেকনসিলিয়েশন, আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না, সোজা কথায়। কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন, তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সমদহে। আপনি এদের কোনো বিচার না করেন, বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে অন্যায় করেছে 71 সনে, সেই বিচারটা যদি 70-এর দশকে হয়ে যেত, তাহলে পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের করা লাগতো না। পরবর্তীকালে আমরা অনেক কোলাবরেটরের বিচারের দাবি তুলেছিলেন 20 বছর পরে, বেগম জাহানারা ইমাম, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন। কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না, হেফাজতের নাটক, শাহবাগের নাটক। এখন যে শাহবাগিটা বলতেছে, এগুলি মূল কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পচতে থাকে, এটা পচা শামুকে কাটা পায়ের মতো। আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে, চীনে যেমন ছিল, কনফেশন করে নিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই, আমি করব না। আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা, মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত, কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না। মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে। মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল। তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। আপনার মনে পড়ে, আমি বলি, আপনার মনে আছে শামসুর রহমানের প্রথম কবিতার বইয়ের নাম কি? প্রথম রৌদ্রকরটিতে, প্রথম দ্বিতীয় মৃত্যুর আগে। এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা। স্যার আপনি যেটা বলছেন যে আমি মানে সাংবাদিক, সাহিত্যিক, ক্রিকেটার, শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নন, তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গা আসে, সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত নাকি নিজেরা করবে? কেমনে করবে স্যার এটা? যদি কেউ এটা, আমি জানি না, আমি তো তাদের একজন। আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে যেন ক্ষমা চায়। আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না, তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না। আমি দুঃখের সাথে বলছি, মানে তিনি ছিলেন, এটার প্রমাণ কি, তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে না এই কথা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা জিজ্ঞাসা করে না। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না। এটা অ্যাবসলিউটলি রাইট স্যার। কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী, কারো পিএইচডিও আছে, 2টো 1টা 1.5টা, তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন, মানে আমি জানি না, মানে তাহলে ওইটা কেমনে হলো? তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরা কি এখন বলেন? আচ্ছা ধরেন আমার তাদের কথা বাদ দে, আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা, আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন? প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ, রিপাবলিক মানে হচ্ছে থিং অফ দি পাবলিক, মানে বলে জনগণের মাল। আক্ষরিক রি মানে হচ্ছে ল্যাটিন কথা রেসের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে RED। তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত, একটা পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, তারা যদি এটা বোঝে না, তাহলে আপনি শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন? না, ঠিকই আছে। এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক। প্রথম আলো আর ডেইলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের। আচ্ছা আমি বলি, প্রথম আলোর আপনি একসময় কাজ করেছেন, প্রথম আলো তো আমি কিছুদিন লিখেছি, কিন্তু গত 16 বছরের প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই। কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই। এই প্রথম আলো এই 2008 সনে আমার শেষ লেখা চেপেছিল। 16 বছর পর এই 2024-এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে। আমার কোনো খবরই ছাপতো না, কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না। তাই আমরা সমালোচনা করবো, পত্রিকাকে পত্রিকা আকারে সমালোচনা করবো। সে যে সমস্ত ভুল করেছে
সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো। তারা গত সামরিক সরকারের সময় 2 নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন, পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন। এখনো তা প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না, তার মধ্যে অনেক খাদ আছে, কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে, এটা আমার মনে হয় সঠিক পন্থা নয়। গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে। ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে, এই কাহিনীগুলো খবর হয় নাই? এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো? যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন? কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না, কারণ আমরা এখানে নয়, সেটা নয়। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল, এইটা ডেইলি স্টারকে দিল্লি স্টার বলা যায়। সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি, তাদের প্রতীকী যে আপদ করবো, শব্দগুলির মধ্যে তো একটা প্রতীকী তাৎপর্য আছে। এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভেবে চিন্তাই করেছেন না। কিন্তু স্যার অনেকে আবার বলছেন যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক, আপনি ঠিকই বলেছেন স্যার, 2008 সালের পর থেকে আপনার লেখা ছাপে না, আরো অনেকের লেখা ছাপে না, তাদের সাথে কোন রকম মানে সেই প্রসঙ্গে স্যার না যায়, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার এটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা, আরেকটা গরু দিতে পারতো কিনা, যে এটিও জব করে না। আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের নাই। আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য, প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই। কিন্তু একই সাথে আমি বলবো কি, যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি, লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল। যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো, আমি হয়তো বাংলাদেশের থেকে চলেই যেতাম, মানসিকভাবে চলে গেছিলাম। তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয়। আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ। প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি, আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না, প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলো জবাব দিতে পারেন। আচ্ছা, তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনোদিন কিছু বলেছে? আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে? এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে, প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে। তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন, আনন্দবাজারের বিরুদ্ধেও বলেন না কেন? আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন, আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না। আনন্দবাজার তো স্যার আওতার বাইরে, বিদেশি স্যার, এটা কেমনে বলবো? নো, আওতার বিরুদ্ধে না। নিউ ইয়র্ক টাইমসও আওতার বাইরে নয়। এটা বলে এখন, তখন বলে আপনি গ্লোবালাইজেশন। আচ্ছা, আর এখন আপনি কিছু বলবেন না। এই যে ফেক নিউজ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না, আনন্দবাজারও তো করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে। আপনার এটা আওতার বাইরে বলবেন, আমি তো আপনার মধ্যে বায়াস আমি আশা করি নাই ভাই। না স্যার, আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার। আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন, রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা এক্সাজারেটেড। কেউ কোনোদিন, এমনকি ভারতীয় লোকজনেরা রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না। আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব? বা আচ্ছা, ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু, এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা, তাই নয় কি? রাইট। তো দি হিন্দুতে কি খবর হয়েছিল? আমাকে তো 3 দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত, ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি 3 দিন তো মানে হিন্দুর চোখে চিফ অ্যাডভাইজার। এই তার মানে বোঝা যাচ্ছে কি নিউজের ভিত্তি কত দুর্বল। কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয়। যেহেতু হিন্দুতে ছেপেছে, সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায়, অহমিয়া ভাষায়, উড়িয়া ভাষায় ছাপা হয়েছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয়। আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না। সাংবাদিকতার সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে, মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে। আমি বই ব্যান করার পক্ষে নয়, পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে, এগুলো হচ্ছে উগ্রতা, এটা সঠিক হবে না।